নানা আয়োজনে চলছে ইংরেজি নতুন বর্ষকে বরণ, বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা আয়োজনে চলছে 31st উদযাপন। রাত 8টার পর থেকে গুলশান বনানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। অভিজাত এলাকার ইংরেজি বর্ষবরণের সব আয়োজন এবার হোটেল, রেস্তোরাঁ আর 5 তারকা হোটেল কেন্দ্রিক। সন্ধ্যা থেকেই রাজধানীর অভিজাত এলাকায় অনেকটাই ছিল ছুটির আমেজ। রাত 10টার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়। তবে বর্ষবরণের জমকালো আয়োজনের কমতি নেই 5 তারকা আর অভিজাত এলাকার হোটেল, রেস্তোরাঁয়। দর্শক, 31st নাইটের খবর সংগ্রহে গুলশানে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, 31st নাইট উদযাপনের খবর জানাবেন। ইব্রাহিম, আপনি সহ বাংলাদেশের সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে। আমরা 12টা বাজে আমরা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি প্রাঙ্গণে ছিলাম এবং এবার আসলে আমরা একটা ব্যতিক্রমী একটি আয়োজন দেখেছি। অর্থাৎ প্রতি বছর যেভাবে আতশবাজি ফুটানো হয়, পটকা ফুটানো হয়, বানুস উড়ানো হয়, সিএসসিতে কিন্তু আমরা এইবার এরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাই না। অনেকটাই নতুন বাজে একটি নতুন বছর উদযাপন করেছে। কোনো ধরনের পানি ছড়ানো হয়নি, আতশবাজি ফুটানো হয়নি এবং ওখানে যারা ছিল তারা যেটি বলছে যে আসলে যে একটা পরিবর্তনের কথা বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে যে কোনো ধরনের পটকা বা আতশবাজি না ফুটাতে, সে অনুরোধ কিন্তু শিক্ষার্থীরা রেখেছে এবং তারা সেটি জানিয়েছে। এরপরে আমরা এসেছি এখানে গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে এসে অবস্থান করছি। আমরা এখানে এসে আবার একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এখানে এলিট শ্রেণীর যেসব সিটিজেনরা রয়েছে তারা কিন্তু এখানে এসে ওয়েস্টিন হোটেলে এসে 31st নাইট উদযাপন করছে এবং আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি, রাত 11টা থেকে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েস্টিন হোটেলে অভিযান চালিয়েছে। তাদের যে অনুমোদিত বার রয়েছে, সেই বারের বাইরে যেসব ফ্লোরে, যেসব রেস্টুরেন্টে বিদেশি মদ, বিয়ার এগুলো পেয়েছে, সেগুলো কিন্তু তারা জব্দ করে এখান থেকে কিছুক্ষণ আগে নিয়ে গেছে। এছাড়া হোটেল ওয়েস্টিনের যে ধরনের আনুষ্ঠানিকতাগুলো থাকে 31st নাইটকে ঘিরে, সেই ধরনের আনুষ্ঠানিকতাগুলো কিন্তু চলছে ভিতরে। যদি এখানে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে অ্যালাউ করছে না, তারপরেও আমরা বাইরে থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে যারা রয়েছে, বিশেষ করে এলিস্টনে যারা রয়েছে, তারা হোটেল ওয়েস্টিনে এসে নতুন বছরকে বরণ করে নিচ্ছে এবং নতুন বছরকে উদযাপন করছে। আমরা হোটেল ওয়েস্টিনের আশপাশে সেটি দেখতে পাচ্ছি, দুই পাশে কিন্তু অনেক সামনে পেছনে অনেক মানুষ রয়েছে এবং ভিতরে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেটিগুলো চলছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু উদযাপন করছে এখানকার মানুষরা। তো ইভেন এই ছিল গুলশান থেকে আমার কাছে 31st নাইটের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। এদিকে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। এরই মধ্যে 2025কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড সহ পূর্বাংশের বেশ কিছু দেশ ও অঞ্চল। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে।
সুখকর ও বেদনাগাথা অসংখ্য স্মৃতি নিয়ে শেষ হলো 2024। পুরাতন বছরের ক্লান্তি মুছে দেশে দেশে চলছে 2025কে স্বাগত জানানো। এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে নতুন বছরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। ফানুস, আতশবাজি ও লাল নীল রঙের আলোকসজ্জায় সেজেছে বড় বড় সব শহরগুলো। আমি বেইজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। একসঙ্গে বাতাস, বৃষ্টি ও রংধনু দেখেছি। প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী। বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে। আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের উচ্চমানের নির্মাণ সম্প্রসারণ জোরদার করছি এবং সাফল্যের সাথে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আয়োজন করছি। আমরা আড়ম্বরপূর্ণভাবে নয়া চীন প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন করেছি। আমরা দৃঢ়ভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে চলব। হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখব। কেউ চীনের ঐক্যের ঐতিহাসিক প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না। চীন আরও সমৃদ্ধ হচ্ছে, তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করছে। সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। চীনের সমৃদ্ধি ও শক্তিশালী হওয়াকে শুভকামনা জানাই। সবার স্বপ্ন পূরণ হোক, সুখ শান্তি হোক। সবচেয়ে বড় আকারে নববর্ষ উদযাপন চলছে ব্রাজিলে। দেশটির রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে 25 লাখ মানুষ উপভোগ করছে এই বিশাল আয়োজন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বাসিন্দারা যেন মনের আনন্দে নতুন বছর উদযাপন করতে পারে, তাই কোনো ধরনের কার্পণ্য রাখেনি আয়োজক কমিটি। নতুন বছর উপলক্ষে এখানে আতশবাজির আয়োজন করা হয়েছে। বাসিন্দাদের বিনোদনের জন্য সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে। তারা আতশবাজি ও অন্যান্য আয়োজন নিয়ে সন্তুষ্ট। এখন শুধু আনন্দে মেতে ওঠার পালা। নববর্ষ উদযাপনে প্রতি বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে নানা আয়োজন। স্থানটিতে প্রদর্শিত হচ্ছে বিশেষ একটি বল। কর্তৃপক্ষ বলছে বলটি দর্শনার্থীদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রায় 10 লাখ মানুষের সমাগম আশা করছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। নতুন বছর উপলক্ষে চীন, অস্ট্রেলিয়া কিংবা জার্মানির বার্লিনও সেজেছে নতুন রূপে। তবে জার্মানিতে কয়েকদিন আগে গাড়ি চাপার ঘটনার জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ববাসী এক ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। নতুন বছরে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নতুন বছরকে ঘিরে প্রান্তিক মানুষের খুব বেশি আশা আকাঙ্ক্ষা না থাকলেও নগর জীবনে এর আবেদন বেশ। আগের বছরের ভুল সূত্রে সুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান তারা। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টানা, দুর্নীতিমুক্ত দেশ আর রাজনৈতিক সহাবস্থানের দাবিও উঠে এসেছে তাদের কণ্ঠে। মামুন আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। দিনক্ষণ মাসের সমন্বয়ে আরও একটি বছর হারিয়ে গেল কালের গর্ভে। বিদায় নিল 2024। প্রকৃতির নিয়মে দুয়ারে এসেছে আরও একটি বছর 2025। ইংরেজি ক্যালেন্ডার হলেও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মানুষ চলে এই হিসেবেই। তবে বছরের যাওয়া আসা তা কি সবাইকে সমানভাবে স্পর্শ করে? নতুন বছরের আবেদন শহুরে জীবনে প্রায় প্রত্যেককেই ছুঁয়ে যায়। গত বছর কেমন গেল, কেন এরকম হলো, অন্যরকম হতে পারত কিনা, এসব মূল্যায়ন থাকে তাদের রুটিনে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও করতে হয় তাদের। আসছে বছর নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজনীতিতে কোনো হানানি থাকবে না, সেখানে থাকবে উন্মুক্ত। রাজনীতির চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তরুণ নেতৃত্ব। বিপরীত চিত্র প্রান্তিক পর্যায়ে। নতুন বছরের আবেদন খুব একটা টানে না খেটে খাওয়া মানুষকে। এই যেমন সাভারের 16তলা গ্রামের 78 বছরের রমজান মিয়া। নতুন বছর, নতুন সরকার, এসব খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার জীবনে। প্রত্যাশা থাকলেও আশা সীমিত। পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন, এসব নিয়ে মাথা ব্যথা নেই মান্নান মিয়ারও। তবে অনাগত দিনে প্রত্যাশা আছে। মনে হয় যে ভালোর দিকে আল্লাহ করলে আল্লাহ দেয়া পারে, এই আমাকেও কামনা এইটাই, আল্লাহ ভালো করুক।
যে ওই চলতেছে চালাইকো। একটা বছর গেল 24 সালটা কেমন মরছে, কেমন গেছে এটা? আর ওখানে আমাকেও চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা রাজনীতি করি না। কি রাজনীতি? না রাজনীতি না, এমনি 24 সালটা আপনার কাছে কি মনে হয় কেমন গেছে? 24 সাল কি 24 আমাদের জন্য তোই না, কৃষকের জন্য কোনো কিছুই নাই, সুযোগ সুবিধা নাই। কৃষকের কি সুযোগ সুবিধা? কৃষকে সব জায়গায় মার খায়, খালি একটা বিষ কিনি হেডারে দেওয়া যায় 2 নম্বর বিষ। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়ে আসছে বছরে নতুন পরিকল্পনা, তার সঠিক বাস্তবায়ন ও সবাইকে নিয়ে ভালো থাকা, এই নীতিতে চলতে পারলেই জাতীয় জীবনে সমৃদ্ধি আসতে পারে বলে মত সাধারণ মানুষের। বেলা গড়িয়ে সূর্যাস্ত যাওয়া মানে জীবনের সব শেষ নয়, সূর্যাস্ত যাওয়া মানে নতুন প্রভাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই তো 2025 সালে একটাই কামনা, সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন, সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী,
বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদান স্মরণ করে দেশ গঠনে ছাত্র শিবিরের সাথে একসাথে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল 8টায় সম্মেলন ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের নেতা কর্মীরা সরাসরি অংশ নেন। এতে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, গেল 16 বছর নানাভাবে ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নেতাকর্মীদের অদম্য মানসিকতায় কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছে সংগঠনটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, 24-এর অভ্যুত্থানের মতোই আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট হস্তান্তর করে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে কয়েকটি স্যাম্পল সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে পরীক্ষা করিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার দিবাগত রাতে আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি ফ্লোর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস কারণ জানতে সে সময় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সচিবালয়ের আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট হস্তান্তর করে কমিটি। পরে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। ঘটনার পর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে 3টি এবং ফায়ার সার্ভিসের একটি স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করে বিস্ফোরকের কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়। এমনকি ঘটনাস্থলে ডগ স্ক্যাড দিয়েও পরীক্ষা করেও বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের আইএনএর আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের নেই। স্বরাষ্ট্র সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়নি। কাল কিংবা পরশু থেকে মন্ত্রণালয়গুলো কাজ শুরু করতে পারবে। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না। আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা তো থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে, যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো। সচিবালয়ে আগুনের ঘটনার একটি ভিডিও রিলিজ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখনো আন্দোলনে আছি, যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিলেট জেলা ও মহানগর বিএনপির আলাদা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে নগরীর জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সহ অন্যরা। এর আগে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে ৩১ দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, যুদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ। সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ইয়াজউদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই। তাদের বিচার বাংলার মাটিতে করা হবে। বিএনপিতে কোনো বিভক্ত নেই বলেও এ সময় জানান এই নেতা। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা আত্মহতি দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এখন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করা হচ্ছে। তরুণদের ভোটার তালিকায় অংশ নিতে উৎসাহিত করছে কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রায় ৩১,০০০ কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ২০১২ সালে দুর্নীতির অভিযোগ উঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় ২ বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এক যুগ পেরিয়ে হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। এদিকে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশা সহ রাজশাহীর ৭ এমপির বিরুদ্ধে। আমরা সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে।
নানা আয়োজনে চলছে ইংরেজি নতুন বর্ষকে বরণ, বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলন চলবে, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, ভোটের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।